আসসালামু আলাইকুম। মোর্শেদ শোভন স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে নিয়ে যাচ্ছি পুরো খবরে। দর্শক, এই মুহূর্তে নির্বাচন কমিশন সচিবালয়ে আছেন সহকর্মী নিয়ামুল আজিজ সাদিক, সেখান থেকে যুক্ত হচ্ছেন সরাসরি। সাদিক, আপিল শুনানির আজকের সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? শোভন, আমরা যেটা দেখেছি যে সকাল থেকে যে 35টি আবেদনের শুনানি হয়েছে সেই পর্যন্তই আসলে এখনো শেষ হয়েছে। 35টি আবেদন নিষ্পত্তির মধ্যে 27টি আবেদনের আপনি জানেন যে মঞ্জুর হয়েছে, এর ভিতরে 5টি আবেদন নামঞ্জুর হয়েছে, 3টি আবেদন আসলে পেন্ডিং রয়েছে। আর পেন্ডিংয়ের বিষয়ে আপনাকে জানাতে চাই যে বেশ কিছু কাগজপত্র কিন্তু চাওয়া হয়। বিশেষ করে গতকালকে আমরা যেটি দেখেছি যে পেন্ডিংয়ের বিষয়ে বলা হচ্ছিল যে কাগজপত্রগুলো তিনি জমা দিয়েছেন কিংবা কোনো বিল খেলাপি, ঋণ খেলাপির বিষয়ে যে কাগজপত্রগুলো হালনাগাদ হয়নি সে বিষয়গুলো উপস্থাপনের জন্য চাওয়া হয়েছে। বিপরীতে আমরা দেখেছি যারা 1% হারে যে সমর্থনের বিষয়টি দেওয়া হয়, যারা স্বতন্ত্র দাঁড়ায় তাদের 1% হারে ওই জায়গাতে তাদের যতগুলো ভোটার রয়েছে তার 1% তার সমর্থক হিসেবে দেখাতে হয়। সেক্ষেত্রে যদি তারা ব্যর্থ হয় সেই জায়গাটাকে তাদেরকে প্রমাণ করতে হয়। আজকেও সেই একইভাবে আমরা দেখেছি কিছুক্ষণ আগে বেশ যে শুনানিগুলো হয়েছে সেই শুনানিগুলোতে ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফতে ইসলাম, খেলাফতে মজলিস এবং বাংলাদেশ জামাতে ইসলামী থেকে ময়মনসিংহের 7 থেকে মুজিবুর রহমান তিনি বৈধতা পেয়েছেন। একই সাথে জাতীয় পার্টির 2 জন বৈধতা পেয়েছেন। আর স্বতন্ত্র প্রার্থীদের ভিতরে যেহেতু আবেদনের সংখ্যাটা বেশি, সেই কারণে স্বতন্ত্র প্রার্থীদের বেশিরভাগ মঞ্জুর হচ্ছেন। বলা যাচ্ছে যে এই নির্বাচনে যারা আপিল করেছেন, আপিলের বেশিরভাগ প্রায় 80% পর্যন্ত তারা কিন্তু নির্বাচন এই আপিলের মাধ্যমে তাদের বৈধতা ফিরে পাচ্ছেন। এবং এখানে মূলত যে স্বাক্ষর, হলফনামায় যে স্বাক্ষরের ব্যত্যয় রয়েছে কিংবা অনুসমর্থনের ক্ষেত্রে কিছুটা ব্যত্যয় রয়েছে, কিংবা আমরা যেটা দেখেছি যে 10 জনকে বিশেষ করে 1% হারে যে ভোটারের চাওয়া হয় সেখানে 10 জনের যে তালিকা দেওয়া হয় সেই 10 জনের ভিতরে যদি 8 জন 7 জন তাদেরকে পাওয়া যায়, 2-3 জন না পাওয়া গেলেও তাদেরকে বৈধতা দেওয়া হচ্ছে। এর বাইরে মামলা এবং দ্বৈত নাগরিকের ক্ষেত্রেও আমরা দেখেছি যে আপিল বাতিল করা হয়েছে বা মনোনয়ন বাতিল করা হয়েছে, তাদের বিষয়গুলো কিন্তু শুনানি হবে। আপনাকে জানিয়ে রাখি যে মনোনয়নপত্রগুলো রিটার্নিং অফিসার গ্রহণ করেছেন তার বিরুদ্ধেও কিন্তু আপিল এখানে করা যায় এবং সেটি করা হয়েছে। গতকালকে নাসিরনগরের একটি বৈধ আপিল কিন্তু অবৈধ করে দেওয়া হয়েছে। এবং আমরা আরেকটি বিষয় দেখেছি যে একজন প্রার্থীকে বৈধ করে দেওয়ার পরে তাকে পরবর্তীতে তার নানা ধরনের অসঙ্গতির কারণে তার আপিলটিও বাতিল করে দেওয়া হয়। তবে আজকে 70টির যে আবেদন হবে সেই 70টির আবেদনের মধ্যে এখন পর্যন্ত অর্ধেক হয়েছে, 2টা থেকে দ্বিতীয় দফা শুরু হবে। প্রতিদিন 70টি করে 18 তারিখ পর্যন্ত সর্বশেষ আমরা জানতে পারবো যে 645টি আবেদনের ভিতরে কয়টি আবেদন গ্রহণ করা হয় এবং বাংলাদেশের 300 আসনের ভিতরে কারা কারা চূড়ান্তভাবে এই নির্বাচনের জন্য যোগ্য হন সে বিষয়টি আমরা জানতে পারবো। তবে এরপরও কিন্তু আপিলের সুযোগ রয়েছে উচ্চ আদালতে। শোভন। দর্শক, আমরা নির্বাচন কমিশন সচিবালয় থেকে জানছিলাম নির্বাচনী আপিল শুনানি কার্যক্রমের খবর। পুনরায় গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের দিনে ফিরে যেতে না চাইলে সবাইকে গণভোটে হা এর পক্ষে রায় দেওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আদিলুর রহমান খান। একই অনুষ্ঠানে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানও গণভোটে অংশ নিয়ে ইতিবাচক রায় দেওয়ার আহ্বান জানান। বলেন, রাষ্ট্রের সংস্কার চাইলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গণভোটে হা দিতে হবে। ক্ষমতার ভারকেন্দ্র শাসক থেকে জনতার কাছে নিয়ে আসতে হলে গণভোটে না দেওয়ার সুযোগ নেই বলেও মন্তব্য করেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নগর ভবনে নাগরিক পদক প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। এ সময় তারা আরও বলেন, দেশের সংস্কার ও গণতন্ত্রের পথ সুগম করতে আসন্ন সংসদ নির্বাচন ও গণভোটে তরুণদের অংশগ্রহণ গুরুত্বপূর্ণ। অনুষ্ঠানে নগর উন্নয়নে ভূমিকা রাখা 8 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কৃত করে ডিএনসিসি। যদি আমরা আবারও গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, নির্যাতন এবং আয়নাঘরের দিনগুলোতে ফিরে যেতে না চাই, আমাদের গণভোটের পক্ষে অবস্থান নিতে হবে, হ্যাঁ ভোট দিতে হবে এবং পছন্দের গণপরিষদ সদস্য নির্বাচিত করতে হবে। আমরা ওই বাংলাদেশটাই স্বপ্ন দেখি যে এই স্বপ্ন আমাদের শহীদরা দেখিয়ে গেছেন। গণতান্ত্রিক দেশ হিসাবে বাংলাদেশ গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে সক্ষম, তবে লেভেল প্লেইং ফিল্ড আছে কিনা তা বলার সময় এখনও আসেনি, এমন মন্তব্য করেছেন ঢাকা সফররত ইইউ নির্বাচন পর্যবেক্ষক মিশনের প্রধান আইভার্স আইজাবস। দুপুরে রাজধানীর একটি হোটেলে আসন্ন সংসদ নির্বাচন নিয়ে ইউরোপীয় ইউনিয়ন পর্যবেক্ষণ মিশনের সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। মিশন প্রধানরা বলেন,
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কতটা স্বাধীন, নিরপেক্ষ এবং বাধাহীন হলো ইইউ পর্যবেক্ষণ মিশন সেটি দেখবে। এছাড়া এই নির্বাচন বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় গুরুত্বপূর্ণ মাইলফলক বলেও মনে করেন ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশন। আগামী শনিবার থেকে ৫৬ জন পর্যবেক্ষক ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের হয়ে দেশের বিভিন্ন প্রান্তে নির্বাচনের প্রস্তুতি পর্যবেক্ষণ শুরু করার কথাও জানান ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান আইভার্স আইজাবস। The most tricky thing in this situation is really to keep the balance. On the one hand, to really have effective law enforcement agencies in place. On the other hand, of course, protecting also the free expression, free right of association. And in that sense, this is what we are going also to pay attention to how this balance is being kept. As for the level playing field, this is again an issue we are going to pay attention to in many aspects. This is, for example, we are monitoring the access to media. ইন্টারনেট বন্ধ করিনি, বন্ধ হয়ে গেছে। গণমাধ্যমে দেয়া জুনায়েদ আহমেদ পলকের এই বক্তব্য ট্রাইব্যুনালে বিচারককে শোনালো প্রসিকিউশন। কাঠগড়ায় বসে শুনলেন জুনায়েদ আহমেদ পলক নিজেও। একই সঙ্গে ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধের বিষয়ে সালমান এফ রহমান ও পলকের কথোপকথন পড়ে শোনানো হয়। এ মামলার অভিযোগ গঠনের শুনানিতে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বলেন, সাবমেরিন কেবল কাটা পড়া বা বিটিসিএল ভবনে আগুন লেগে ইন্টারনেট বন্ধ হওয়ার কথা প্রচার করে সেই দায় ছাত্র জনতার উপর চাপানো হয়। আদতে ইন্টারনেট বন্ধ করা হয়েছিল তৎকালীন সরকারের নির্দেশেই, জুলাই হত্যাযজ্ঞ নৃশংসতা আড়াল করতে। সজীব ওয়াজেদ জয় বিদেশে বসেই এসব নীল নকশা করেছিলেন বলে প্রসিকিউশন ট্রাইব্যুনালকে জানায়। এ মামলায় প্রসিকিউশনের অভিযোগ গঠনের শুনানি শেষ হয়েছে। আগামী 15ই জানুয়ারি আসামি পক্ষের শুনানির জন্য দিন ধার্য করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। এদিন প্রসিকিউশন বলেন, কাল পরশুর মধ্যেই মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার আমৃত্যু কারাদণ্ডের সাজা বাড়ানোর আবেদন শুনানির জন্য চেম্বার আদালতে নেওয়া হবে। নাসির সিনটেক্স গ্রুপ নির্বাচন পথে পথে। রংপুরের রাজনীতিতে এরশাদ ও তার জাতীয় পার্টির এক সময়ের দোদণ্ড প্রতাপ অনেকটা ফিকে হয়ে এসেছে। বিশেষ করে শেখ হাসিনার 17 বছরের স্বৈরাচারী শাসনামলে কখনো সরকারে, কখনো গৃহপালিত বিরোধী দলের সুবিধাজনক অবস্থান থেকে তাল হারিয়েছে দলটি। গণঅভ্যুত্থান পরবর্তী জাতীয় পার্টির জনপ্রিয়তা আরও তলানিতে। এমন অবস্থায় রংপুরের ভোটের ফল এবার নিজেদের ঘরে তুলতে প্রতিযোগিতায় বিএনপি ও জামায়াত জোট। আর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ভোটের ওপর ভরসা করছে জাতীয় পার্টি। রংপুর থেকে AKM মইনুল হকের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আসাদুজ্জামান আরমান। দলের চেয়ারম্যান HM এরশাদের কারণে নির্বাচনে রংপুরের আসনগুলোতে শক্ত অবস্থান ছিল জাতীয় পার্টির। তবে কখনো আওয়ামী লীগ সরকারের অংশীদার, আবার কখনো গৃহপালিত বিরোধী দল হিসেবে গণমানুষের আস্থা হারায় দলটি। বিরোধী দল হিসেবে সংসদে ও সংসদের বাইরে জনগণের অধিকার নিয়ে কথা না বলায় গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তা হারানোর ঢেউ এসে লেগেছে রংপুরেও। জাতীয় পার্টির ঘাঁটি হিসেবে পরিচিত রংপুরের জাতীয় নির্বাচনে এবার এগিয়ে থাকার কথা বলছে বিএনপি ও জামায়াতে ইসলামের প্রার্থীরা। জেলার 6টি আসনের মধ্যে রংপুর 3 আসনে নির্বাচন করছেন জাতীয় পার্টির চেয়ারম্যান GM কাদের। তার বিপরীতে জনসমর্থনের দিক থেকে শক্ত অবস্থানের দাবি করছেন বিএনপি দলীয় প্রার্থী শামসুজ্জামান শামু ও জামায়াতে ইসলামের প্রার্থী মাহবুব রহমান বেলাল। জাতীয় পার্টি আওয়ামী লীগকে ভোট দিত, এরকম একটা বিরাট অংশ ইনশাল্লাহ এই জাতীয় সংসদে অধিক সংখ্যক ভোট এবার আমি পাবো, ধানের শীষ পাবে। জাতীয় পার্টি মূলত খুনি হাসিনার স্বৈর শাসনের সরাসরি সহযোগী ছিল। সাধারণ মানুষ তো জাতীয় পার্টিকে মোটেও পছন্দ করতেছে না। এরশাদের মৃত্যুর পরও সঠিকভাবে জাতীয় পার্টিকে জনমানুষের আস্থায় নিতে পারেননি ছোট ভাই GM কাদের। এমন পরিস্থিতিতে আগামী নির্বাচন নিয়ে কি ভাবছেন ভোটাররা? ব্যবসা বাণিজ্য করতে পারি, গাড়ি ঘোড়া চালাইতে পারি, এই ধরনের আমরা একটা মানুষ চাই যারা আমাদের পাশে থাকবে। আমাদের সুযোগ সুবিধা নিয়ে যে আমাদের পাশে দাঁড়াবে তার পাশে আমরাও দাঁড়াতেছি। আমরা যোগ্য ব্যক্তি দেখে আমরা ভোট দেবো যাতে এলাকার উন্নয়ন হয়। নির্বাচনে পাশ করে ঢাকাতে বসে থাকবে,
জনগণের খবর নিবে না, তাকে তো ভোট দেওয়া যাবে না। একজন সৎ লোককে আমি ভোট দিব, আমার জীবনের প্রথম ভোট। এদিকে রংপুর 4 আসনে এনসিপির সদস্য সচিব ও জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন 11 দলীয় জোটের প্রার্থী আক্তার হোসেনের সাথে প্রতিদ্বন্দ্বিতায় জাতীয় পার্টির প্রার্থী আবু নাসের মোহাম্মদ শাহ মাহবুবুর রহমান এবং বিএনপির মোহাম্মদ ইমদাদুল হক ভরসা। 3 জন প্রার্থী হলেও মূল প্রতিদ্বন্দ্বিতা হবে দ্বিপাক্ষিক। সকল ধরনের ভোটারের কাছে আমরা গিয়েছি এবং তাদের দিক থেকে আমরা অভূতপূর্ব আমরা সাড়া পেয়েছি। জাতীয় পার্টি একই তো নিজেরাই স্বৈরাচার, দ্বিতীয়ত তারা ফেসিবাদের দোসর। কিছু অসমাপ্ত কাজ সম্পূর্ণ করার জন্য ভোটারদের দ্বারস্থ হয়েছি। তারা যেভাবে সাড়া দিয়েছে, আমার বিশ্বাস যে তারা সেন্টারে আসলে তাহলে আমি হয়তোবা তাদের ভোটটা পাবো। সাংগঠনিকভাবে দুর্বল আওয়ামী লীগ ভরসা করত জাতীয় পার্টির উপর, আবার জাতীয় পার্টি আস্থায় রাখত আওয়ামী লীগকে। কিন্তু এবার সেই চিত্র পাল্টাতে পারে ভোটের মাঠে। AKM মইনুল হক, NTV নিউজ, রংপুর। দেশে ক্যাশলেস সোসাইটি হলে বছরে 1.5 থেকে 2 লাখ কোটি টাকা রাজস্ব আয় বাড়বে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। সেই সাথে দুর্নীতিও অনেকটাই কমে আসবে বলে তিনি মনে করেন। রাজধানীর একটি হোটেলে ইসলামী ব্যাংকের মোবাইল ব্যাংকিং সেবা এম ক্যাশের নতুন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। গভর্নর বলেন, বিগত সরকারের সময়ে সরকারিভাবে ব্যাংক ডাকাতি করার কারণে দেশের ইসলামী ব্যাংকিং সেবা ধসে পড়েছিল। সেই অবস্থা থেকে বেরিয়ে আসতে কাজ করে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। শরিয়া ভিত্তিক ব্যাংকগুলোকে বিধিমালা মেনে কাজ করার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, শিগগিরই ইসলামী ব্যাংক আইন প্রণয়ন করা হবে। এ সময় এম ক্যাশকে মাইক্রো ইকোনমি ও এসএমই সেক্টরের মতো শিল্প উদ্যোক্তাদের প্রতি নজর দেওয়ার তাগিদ দেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। এখানে কি ধরনের মডেল আমরা দেখতে পাই? এখানে একটা মডেল দেখতে পাই যে টাকা দিচ্ছে, টাকা নিচ্ছে, দিচ্ছে নিচ্ছে, কোনোটারই দরকার হয় না যদি আমরা টেকনোলজিক্যালি সেভি হই এবং সেটাকে ব্যবহার করি। এই জায়গাটা আমাদেরকে কাজ করতে হবে, সব ব্যাংকেই কাজ করতে হবে। একসাথে করতে পারলে আমরা ক্যাশলেস সোসাইটির দিকে যেতে পারবো। বাংলাদেশ একটা দেশ যেটাতে আমরা 20,000 কোটি টাকা খরচ করছি শুধু ক্যাশ ম্যানেজমেন্টে। এই প্রতি বছর এই টাকাটা আমাদের বেঁচে যায়। এটা কিন্তু অল্প টাকা নয়। এই 2,000 কোটি টাকা আমাদের প্রফিটে যেতে পারে। আমাদের হিসাবে ক্যাশলেস সোসাইটি হলে বাংলাদেশের করাপশন অনেক কমে যাবে। রাজধানীর বনশ্রীর বাসা থেকে স্কুল ছাত্রীর গলা কাটা মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন হোটেল কর্মচারী মিলনকে খুঁজছে পুলিশ। এ ঘটনায় নিহত শিক্ষার্থীর বোন ঝুমুর আক্তার বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে খিলগাঁও থানায় মামলা দায়ের করেছেন। সিসি ক্যামেরা ফুটেজের ঘটনার সময় মিলনকে বাসা থেকে বের হতে দেখা যায়। পুলিশ জানিয়েছে, তাকে গ্রেফতার করলে হত্যাকাণ্ডের মোটিভ ও আরও কেউ জড়িত কিনা তা জানা যাবে। নিহত ফাতেমা আক্তার বনশ্রীর রেডিয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের 10ম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন। পরিবারের সাথে থাকতেন তিনি। কয়েকদিন আগে তার বাবা মা গ্রামের বাড়ি হবিগঞ্জে যান। গত শনিবার দুপুরের পর বড় বোন জিম থেকে বাসায় ফিরে তার বোনের রক্তাক্ত মরদেহ দেখতে পান। পরিবারের সন্দেহ, হোটেল কর্মচারী মিলনই এই ঘটনা ঘটিয়েছে। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। গতকাল যে দক্ষিণ বনশ্রী এলাকায় যে ঘটনা ঘটেছে, ভিকটিমের বাবা মোহাম্মদ সজীব, তিনি একটা রেস্টুরেন্ট চালাতেন এবং এই ঘটনার পর থেকে তার রেস্টুরেন্টের একজন কর্মচারী গায়েব বা লাপাত্তা হয়ে গেছেন, তার খোঁজ পাওয়া যাচ্ছে না। তারা সন্দেহ করছেন সেই ঘটনার সাথে জড়িত থাকতে পারে কোনো না কোনোভাবে। তো আমরা এই ঘটনার পারিপার্শ্বিক সব কিছু বিশ্লেষণ করে তদন্ত কার্যক্রমটা চালিয়ে নিচ্ছি এবং এই ঘটনায় যে বা যারাই জড়িত থাকুক না কেন, আশা করি খুব দ্রুততম সময়ের ভিতরে তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম হব। এই ছিল দুপুরের খবরে। এই খবরে ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।